এই 4.5 কোটিকে যদি আপনি কি করেন আপনার মূল কার্যক্রম থেকে যদি আলাদা করে রাখেন তাদেরকে, তাহলে সেই কাজটা কখনো ভালো হবে না। আমরা এমনিতেই বলি যে বাংলাদেশে পুরুষ আছে কোথায় কোথায় 50%, আর নারী আছে কত পার্সেন্ট? 80%, তাই না? অর্ধেক অর্ধেক, যদিও নারীর সংখ্যা বেশি, পার্সেন্টেজের দিক দিয়ে নারী সামান্য বেশি, 50 পয়েন্ট সামথিং, ঠিক আছে, 1% নয়, সামান্য বেশি। বুঝতে পারছেন? এখন এই কাজী নজরুল ইসলামের একটা ইয়ে আছে, পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। হ্যাঁ, বুঝতে পারছেন? তার মানে এরা নারীদের যে অবদান আছে প্রত্যেকটা ক্ষেত্রে আছে না, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নারীদের অবদান আছে। আপনি যদি এখন চিন্তা করেন যে নারীদেরকে এক সাইডে ফেলায় রেখে আমরা শুধু পুরুষরাই দেশের কাজ করব, দেশের উন্নয়নের জন্য কাজ করব, তাহলে কি হবে? আদৌ কখনো সম্ভব না। বুঝতে পারছেন? পৃথিবীতে যারা আজকে ভালো পজিশনে চলে গেছে, মানে যেসব দেশ, তাই না, উন্নতির শিখরে গেছে, তাদেরকে আপনি অনুসরণ করে দেখবেন, তাদেরকে ইয়া করে দেখবেন যে সেখানে সমস্ত জনগণ কাজ করে। বুঝতে পারছেন? জাপান হতে পারে, আমেরিকা হতে পারে, যারা অল্প কিছুদিনে অল্প দিনে তারা কি আমাদের কাছাকাছি আছে, মালয়েশিয়ার মতো দেশ আছে, যারা ছিল একেবারেই নিম্ন শ্রেণী, তাই না? সেটাই। তাহলে হচ্ছে আপনি আপনার পরিবার থেকে চিন্তা করেন, আপনার পরিবারকে যদি আপনি 2জনকে 5জনকে বসায় রেখে শুধুমাত্র আপনি চিন্তা করেন যে আপনি শুধুমাত্র কাজ করবেন এবং পরিবারের উন্নয়নের জন্য কাজ করবেন, আদৌ জীবনও এটা সম্ভব না। এই জন্য আমাদের প্রত্যেকেরই কাজে লাগতে হবে, ঠিক আছে? তাহলে আমি যেটা বললাম যে আমাদের এখানে কত পার্সেন্ট জনগণ নাই? 25%, তাই না? জনগণ এখানে নাই, তাহলে সেই ট্রেনিং কখনো সফল হতে পারে না, তাই না? ট্রেনিং তখনই সফল হবে যখন হচ্ছে আমার 100% 20 জন পার্টিসিপেন্ট এখানে হাজির থাকবে এবং সময় মতো 9টার আগে, 9টায় দৌড়ে আসলেন ঘামতে ঘামতে, ঠিক আছে? এটা এসে আপনি প্রশিক্ষণে মনোযোগ দিতে পারবেন না অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত। আপনাকে ধীরে সুস্থে এসে এখানে বসতে হবে, নাকি? প্রশিক্ষণটা হচ্ছে সম্পূর্ণ আপনার মনের ব্যাপার। আপনি যে এখান থেকে কিছু শিখবেন, কিছু অর্জন করবেন, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মনের ব্যাপার। মন যদি আপনার এখানে না থাকে, মন যদি অন্যদিকে থাকে, আপনি দৌড়াইতে আসলেন, আবার মনে করেন তখন চলে যাবেন, মন রয়েছে অন্যদিকে, তাহলে আপনি কিছু শিখতেও পারবেন না, জানতেও পারবেন না। কথা বুঝছেন? আচ্ছা, এখন হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এখানে প্রশিক্ষণ হয়ে গেছে বিগত 10 দিন, আজকে হচ্ছে 11, কালকে 12তম দিন, এই সপ্তাহে 12 দিন, কালকে শেষ হয়ে যাবে। তাহলে এই যে 2 দিন, এই 2 দিন কোন বিষয়? আমাদের প্রশিক্ষণ হওয়ার কথা ছিল 4টে বিষয়ের উপরে, তাই না? একটা বিষয় বলছিলাম যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, আর চতুর্থ দিন 2 ঘন্টা, 3 দিনে 318, চতুর্থ দিনে 2 ঘন্টা। এই এই কয়েকদিন কি বিষয় আলোচনা হবে, ট্রেনিং হবে? এই যে দেখছেন, গৌতমরা ঠিকই বলছে। হ্যাঁ, ওনার জন্য আমরা একটু ছোট করতালি দিয়ে, এই যে তাও কৃপণতা অবলম্বন করি আমরা, ঠিক আছে? দিতে আমরা অভ্যস্ত না, দিতে হবে তো, মানুষকে উৎসাহ দেওয়ার জন্য এইটা দিতে হয়, ঠিক আছে? উৎসাহ হচ্ছে মেইন। উৎসাহ যদি মানুষকে না দেন, মানুষ বাঁচে কিভাবে? উৎসাহ, উদ্দীপনা, এগুলো, তাই না? আপনার মনোবল অনেক গুণ বাড়াই দেবে। আপনি যদি ভালো কাজের পুরস্কার পান, তাহলে কি আপনার মনোবল আরো চাঙ্গা হয়ে যাবে। আর আপনি ভালো কাজ করেন কিন্তু কোনো কিচ্ছু নাই আপনার, মানে পুরস্কারও নাই, কোনো কি বলে সান্ত্বনা বাহিনী নাই, কিচ্ছু নাই, তাহলে মানুষ আর ভালো কাজ কখনো করবে না। তাহলে আমরা এগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং 318 ঘন্টা, চতুর্থ দিন 2 ঘন্টা, এই 20 ঘন্টা আমরা যে বিষয়ে আমরা শিখছি সেটা হচ্ছে সাধারণ ব্যবসা ব্যবস্থাপনা, জেনারেল বিজনেস ম্যানেজমেন্ট, তাই না? এখানে আমরা শিখছি কি, এই পুরো এই বিষয়টার নাম হচ্ছে অরিজিনালি এই যে ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন। বুঝতে পারছেন? কোন কোন জায়গায় প্রশিক্ষণ করায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আদালতে ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোক্তা উন্নয়ন, আমরা লিখছি উদ্যোগ উন্নয়ন। হ্যাঁ, তাহলে উদ্যোগ উন্নয়ন আর উদ্যোক্তা উন্নয়নের মধ্যে কি পার্থক্য, কেউ কি ধারণা আছে? কেন
কোনো ধারণা আছে বলেন তো? উদ্যোগ উন্নয়ন কি আর উদ্যোক্তা উন্নয়ন কি? এক জিনিস না তো? কি জিনিস একটু বলেন তো, আমরা বুঝাইতে পারবেন কেউ? আর কেউ? একজন উদ্যোক্তার 10টি গুণাবলী। হ্যাঁ, উদ্যোক্তার 10টি গুণাবলী আছে। তার মানে উদ্যোক্তা কি একটা প্রতিষ্ঠান নাকি একটা ব্যক্তি? ব্যক্তি। যখনই বলবেন যে উদ্যোক্তা উন্নয়ন, তখন মনে করবেন যে একজন ব্যক্তির উন্নয়ন। সে কোন ব্যক্তি? যে ব্যবসা করে। ঠিক আছে? তাহলে উদ্যোক্তা উন্নয়ন মানে একজন উদ্যোক্তার উন্নয়ন। এখন উদ্যোক্তার উন্নয়ন কিভাবে করবেন? তাকে প্রশিক্ষণ দিয়ে তার দক্ষতা বৃদ্ধি করে তার উন্নয়ন। বুঝতে পারছেন? আর যদি উদ্যোগ উন্নয়ন বলি, তাহলে উদ্যোগ উন্নয়ন মানে উদ্যোগ কি একটা প্রতিষ্ঠান না ব্যক্তি? প্রতিষ্ঠান। তার মানে একটা প্রতিষ্ঠানের উন্নয়ন। কথা কিন্তু দুটোর সাথে কাছাকাছি আছে, তাই না? উদ্যোক্তা উন্নয়ন আর উদ্যোগ উন্নয়ন, একটাকে বলতেছি এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট আর একটা বলতেছি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এন্টারপ্রাইজ মানে প্রতিষ্ঠান, রহিম এন্টারপ্রাইজ, করিম এন্টারপ্রাইজ, অনেক দোকানের নাম লেখা থাকে না? তার মানে এন্টারপ্রাইজ মানে হচ্ছে ওই প্রতিষ্ঠান, আর এন্টারপ্রেনারশিপ মানে উদ্যোক্তা উন্নয়ন। ঠিক আছে? উদ্যোক্তা। তাহলে দুইটাই হতে পারে, আপনার দুইটাই ঠিক আছে। যদি বলি উদ্যোগ উন্নয়ন, ওটাও ঠিক আছে, উদ্যোক্তা উন্নয়ন সেটাও ঠিক আছে। উদ্যোক্তা উন্নয়ন হলেই উদ্যোগের উন্নয়ন হবে, আবার উদ্যোগের উন্নয়ন তখনই হবে যখন উদ্যোক্তার উন্নয়ন ঘটবে, তাই না? সেম জিনিস। আর ব্যবসা ব্যবস্থাপনা, এটা তো আমরা বুঝি, ব্যবসার এ টু জেড, একদম শুরু থেকে শেষ অবধি যত যা কিছু লাগে সমস্ত বিষয় এই ব্যবসা ব্যবস্থাপনার ভিতরে আছে, তাই না? এখন এর ভিতরে কি আছে, আমরা কি কি জিনিস শিখতে পারছি? আমরা এখানে ব্যবসা ব্যবস্থাপনায় অনেক কিছু শিখতে পারছি। প্রথমত আমরা শিখছিলাম যে একজন উদ্যোক্তা হব নাকি আমরা ব্যবসায়ী হব, তাই না? উদ্যোক্তা হব না ব্যবসায়ী হব, কি হবে বলেন তো? অবশ্যই উদ্যোক্তা হব, তাই না? এখন উদ্যোক্তা ওই যে গৌতম দা বলছে যে 10টি গুণাবলী আছে। গুণাবলী আছে আসলে অনেক, কিন্তু আমরা মেইন 10টা জিনিস এখানে তুলে নিয়ে আসছি, যে এইগুলো হচ্ছে, এই 10টা হচ্ছে মেইন। এই ছাড়া আরো অনেক গুণ আছে। গুণ মানে কি? গুণ কি আপনি এটা কি সহজে অর্জন করা যায়? এটা অর্জন করতে অনেক কষ্ট হয়। আপনার ভিতরে যে জিনিসটা আছে, তাই না? একটা গুণ যদি বলি অধ্যবসায়ী, এখন অধ্যবসায়ী মানে কি? এই গুণ কি সবাই অর্জন করতে পারে? আপনি পরীক্ষায় ফেল করতেছেন, একবার ফেল করে পরের বার আর বলে যে আমি আর পরীক্ষা, তাহলে অধ্যবসায়ী গুণটা কি আপনার মধ্যে আছে? হ্যাঁ, পরীক্ষা দিতে হবে, যে আমি পাস করবই। আপনি ব্যবসা একবার লস করছেন, আর করলেন না, যে লস যেহেতু করছে আর ব্যবসার ধারে কাছেও আমি আর যাবো না। তারপরে হ্যাঁ, ওই যে রবার্ট ব্রুসের গল্প বলছিলাম, তাই না? স্কটল্যান্ডের রাজা কয়বারে যুদ্ধ করে জয়লাভ করছে? 7 বার, তাই তো? কার কাছ থেকে শিক্ষা নিয়েছিল? মাকড়সার কাছ থেকে, তাই না? তাহলে উদ্যোক্তা হতে গেলে আপনার মধ্যে গুণ থাকা লাগবে, তাই তো? এই গুণ মানে আপনি প্রতিনিয়ত আপনার ভিতরে যে জিনিসটা আপনি ধারণ করেন, এটাই হচ্ছে আপনার গুণ। বুঝতে পারছেন? এখন আপনি হুট করে বলতে পারেন না যে আমার মধ্যে অনেক গুণ আছে। কি গুণ আছে? আমি ধৈর্যশীল। হ্যাঁ, আপনি খুব ধৈর্যশীল। এখন আপনাকে 2 কথা বললাম, আপনি রেগে গেলেন। হ্যাঁ, তাহলে কি বলা যাবে যে আপনি খুব ধৈর্যশীল? হ্যাঁ, তাই না? তাহলে গুণ কি জিনিস সেটা মানুষ বলবে যে আপনার মধ্যে কি গুণ আছে। আপনি যদি বলেন যে আমার ভিতরে অনেক গুণ, আসলে আমাদের কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই যে অনেকে কথায় কথা বলেন না যে আমারই এই করতে হয়েছে, আমিও তো আবার কোন চালাক না। বুঝতে পারছেন কি বলতেছে? আমিও আবার কোন চালাক না, আমি এটা করে বলছি। বুঝতে পারছেন? মানে শহরে গেছে, এখন জীবনে কোনোদিন ঢাকা শহরে যাই নাই বা কোনো এক শহরে। এখন বিল্ডিং তো অনেক বড় বড় বিল্ডিং, তাই না? এখন বিল্ডিং এর তালা গুনতেছে, কয়তলা, 1 তলা 2 তলা গুনে ফেলাইছে, কত তলা? 25 তলা পর্যন্ত। এখন আর এক লোক আইসে, বড় একটা হয়েছি। হ্যাঁ, হ্যাঁ, তুমি কি করতেছো? এই যে বিল্ডিং এর কয়তলা এটা গুনতেছি, এত বড় বড় বিল্ডিং, বাপরে বাপ। হ্যাঁ, তারপর যে তুমি কয়তলা, এই বিল্ডিং 1 তলা গুনতে হলে প্রতি তলার জন্য 10 টাকা করে দিতে হবে, ঠিক আছে? তা কয়তলা গুনছে, এখন ও হিসাব নিকাশ করে বলতেছে এত তলা যদি বলি টাকা বেশি যাবে, ঠিক আছে?
তখন বললো যে আমি 5 টাকা পর্যন্ত করছে, হ্যাঁ এই দে 50 টাকা দে, ঠিক আছে। এখনো যাচ্ছে আর মিটমিটে হাসতেছে, মনের দিক থেকে খুব ইয়ে আছে। আমি বলছি কত টাকা, 25 টাকা দিয়ে আসলাম, কয় টাকা, কোন চালাক, অনেক চালাক, তাই না? তো যাই হোক, নিজেদের চালাক ভাবা যাবে না। আবার যারা নিজেদের চালাক ভাবে তারা মনে করে যে দুনিয়ার সব মানুষ বলে আমি একাই চালাক, তাই না? আমি যে চালাকি করতেছি, আমার চালাকি যারা একজন বোঝে, চালাক মানুষ আবার এটা বোঝে না, বুঝতে পারছেন? যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গেলাম। তাহলে আমাদের এই যে যে ব্যানারে লেখা আছে, এটাই হচ্ছে আমরা 20 ঘন্টার প্রশিক্ষণ নিয়েছি, কথা বলছেন? প্রথম দিন 6 ঘন্টা, দ্বিতীয় দিন 6 ঘন্টা, তৃতীয় দিন 6 ঘন্টা, 318 ঘন্টা, আর চতুর্থ দিন যে 2 ঘন্টা, এই হচ্ছে 20 ঘন্টা, ঠিক আছে। এর ভিতরে আমরা শিখতে পারছি যে আমরা উদ্যোক্তা হবে অবশ্যই, তাই না? উদ্যোক্তা হতে গেলে আমাদের মধ্যে কি কি গুণ থাকতে হবে। তারপরে আপনারা কি এটা করছেন কিনা, যে আমি একজন উদ্যোক্তা হয়ে ব্যবসা শুরু করব, এখন আমার সামনে কি কি চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ বুঝেন? চ্যালেঞ্জ মানে কি? না, চ্যালেঞ্জ কি বলেন তো? ইংরেজি শব্দ, প্রতিযোগিতা না, আর একটা সময় ইয়া করে বলেন, হ্যাঁ হ্যাঁ, না, কাছাকাছি আসছিল। চ্যালেঞ্জ কি বলেন তো? না, আর কে বলবেন? চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ মানে হচ্ছে, আমার কথা বলবেন, চ্যালেঞ্জ মানে হচ্ছে প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ মানে হচ্ছে বাধা। আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন, আপনি কিছু একটা করতে চাচ্ছেন, কিন্তু আপনার সামনে নানান প্রকারের বাধা আসতেছে। আপনি একজন নারী হিসেবে একজন নারী উদ্যোক্তা হতে চাচ্ছেন বা নারী ব্যবসায়ী হতে চাচ্ছেন, আপনার সামনে অনেক চ্যালেঞ্জ। অনেক চ্যালেঞ্জ মানে কি? অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতা। আপনার হাজবেন্ড বলবে যে না, তোমাকে ঘরের বাইরে বেরোতে দেবো না, ঠিক আছে। আপনার আশেপাশের লোকজন আপনাকে নিয়ে নানান ধরনের কথা বলবে, ভালো কথা না কিন্তু খারাপ কথা বলবে, তাই না? তারপরে আপনি যখন ব্যবসা শুরু করবেন, আপনার আশেপাশে যারা ব্যবসায়ী আছে ওই বাজারে, তারা আপনাকে বিভিন্ন কথা বলবে। তারপরে যখন আপনার আত্মীয় স্বজন জানবে, ঠিক আছে, তখন তারা আবার আপনাকে নেগেটিভ কথা বলবে। হ্যাঁ, এই সমস্ত কথা যদি আপনি হজম করে দৃঢ় প্রতিজ্ঞ হন যে না আমি করবো, কে কি বলবো ওটা আমার দেখার সময় নাই, বুঝতে পারছেন? আপনি যখন কিছু করবেন, আপনি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হবেন যে আমি এই কাজটা করবো, আপনারটাই, আপনার ডিসিশনই ফাইনাল, বুঝতে পারছেন? তাহলে আমরা যদি উদ্যোক্তা হতে চাই, তাহলে আমাদের সামনে নানান ধরনের চ্যালেঞ্জ আছে। তাহলে সেই কি কি চ্যালেঞ্জ থাকতে পারে, এই তো এই চ্যালেঞ্জ গুলো ফাইন্ড আউট করতে হবে, লিখতে হবে। হ্যাঁ, আপনি যে ধরনের ব্যবসা করবেন, এক এক ধরনের বিজনেসে এক এক ধরনের প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ, ঠিক কিনা? এই চ্যালেঞ্জ গুলো লেখেন। এখন চ্যালেঞ্জ গুলো বা প্রতিবন্ধকতা গুলো বা বাধা গুলো লেখার পরে এগুলোকে আবার সমাধান করতে হবে, যে বাধাগুলো আমি কিভাবে সমাধান করতে পারবো, অতিক্রম করতে পারবো, তাই না? এখন ব্যবসা করতে গেলে কি কি চ্যালেঞ্জ আসে? পারিবারিক বাধা আসে, চ্যালেঞ্জ আসে, তাই না? সামাজিক চ্যালেঞ্জ আসে, তারপরে আপনার কি বলে আরো সমস্যা, আপনার মূলধনের সমস্যা আসে, আসে না? মূলধন আবার 2 ধরনের, একটা হচ্ছে শুরুর মূলধন, আপনি 5 লাখ টাকা নিয়ে হয়তো ব্যবসা শুরু করতে পারছেন, তাই তো? মোটামুটি একটা দোকান ঘর নিয়ে সেখানে ডেকোরেশন থেকে শুরু করে মেশিনপত্র থেকে শুরু করে কিছু মালামাল উঠাইছেন, এবং 2 থেকে 3 মাস আপনি চালাতে পারবেন, এই পরিমাণে পুঁজি আপনার কাছে আছে। এটাকে আমরা বলি প্রারম্ভিক মূলধন, শুরুর মূলধন। আর একটা মূলধন আছে, এখন আপনাকে ব্যবসা চালাতে হবে কন্টিনিউ, বুঝতে পারছেন? এই যে যেমন আপনাকে কর্মীদের বেতন দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, গ্যাস বিল দিতে হবে, আপ্যায়ন বিল দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, র মেটেরিয়ালস কিনতে হবে। এই যে ব্যবসা শুরু মানে যখন চলমান হয়ে গেছে, চালু হয়ে গেছে, এটাকে বলে চলমান মূলধন, তাই না? তাহলে আপনি শুরু করছেন 5 লাখ টাকা দিয়ে, কিন্তু আপনার কোনো সঞ্চয় নাই, কোনো টাকা পয়সা নাই, আপনার ব্যবসা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, পারে কিনা? এটা একটা প্রচন্ড রকমের চ্যালেঞ্জ, এটা একটা ঝুঁকিও, বুঝতে পারছেন? তাহলে আপনাকে বিকল্প, আপনার যদি নিজের নাও থাকে টাকা, আপনাকে বিকল্প যে উৎস আছে সেখান থেকে আপনি কিভাবে টাকা ম্যানেজ করবেন সেটা আপনার থাকতে হবে আপনার মধ্যে, ঠিক আছে? যে আমার কাছে টাকা নাই, তাহলে আপনি কারোর কাছে ধার নেব, আমার বাবার কাছ থেকে কিছু নেব সাপোর্ট, বা আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু নেব, সেটা যদিও না পারি, আপনাকে কোনো এনজিও, কোনো সরকারি ব্যাংক, কোনো বেসরকারি ব্যাংক থেকে আপনাকে কি করতে হবে? লোন নিতে হবে। সেই লোনটা কোন সেকশন থেকে নেব, কোন সেক্টর থেকে, বা কি মাধ্যমে নেব, এটাও আপনাকে জানতে হবে।
তাই না? আমরা ব্যাংকে যাই লোন দিতে, ব্যাংকে এখন অনেক ধরনের লোন আছে, তাই না? এখন আমি কোন লোন দেবো বলেন তো? একটা কমন লোন আছে, সিসি লোন আছে, হ্যাঁ, যারা একটু বড় ব্যবসায়ী তাদের সিসি লোন আছে। তাহলে আপনি যে লোনটা নিবেন, আপনি যখন ব্যাংকে যাবেন, যদি বলেন যে আমি স্টুডেন্ট, কি শিক্ষার্থী, তার জন্য লোন আছে, কি লোন? শিক্ষা লোন। আপনি উচ্চ শিক্ষা নিবেন, মনে করেন আপনার একটা, আপনি একটু গরিব ফ্যামিলি, আপনার ছোট ভাই চান্স পাইছে মেডিকেলে, ডাক্তার হবে, তাই না? কিন্তু ডাক্তারি পড়তে গেলে অনেক টাকা লাগে। চান্স পাইছে ইঞ্জিনিয়ারিং এ, তাই তো? পেয়ে গেছে মেধার জোরে, কিন্তু আপনার পারিবারিক অবস্থা ভালো না, এখন টাকা পয়সা লাগবে, বা কোনো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তাই না? এখন আপনাকে কিন্তু আপনি শিক্ষা লোন নিতে পারবেন যে কোনো ব্যাংক থেকে, বুঝতে পারছেন? শিক্ষা লোন নিতে পারবেন, এখানে গ্রেস পিরিয়ড আছে, হ্যাঁ, আপনাকে শুরুতেই লোন দেওয়া লাগে না, বিভিন্ন সিস্টেম আছে। তাহলে এটাকে বলে শিক্ষা লোন। আপনি একটা বাড়ি করবেন, কোন জায়গায় চাকরি করতেছেন, ঠিক আছে, হ্যাঁ, এটাকে বলে হাউস লোন, তাই না? এরকম লোনের কিন্তু ভাগ আছে। এখন আপনি হচ্ছেন ব্যবসায়ী, আপনি কি, আপনি লোন দিবেন ব্যবসার উদ্দেশ্যে, তাই তো? এখন আপনাকে যোগাযোগ করতে হবে কোথায়? ব্যাংকে যদি যান, আপনাকে যেতে হবে এসএমই সেকশনে। কি সেকশন? একটু লিখে রাখেন, এটাকে বলে এসএমই। কি বললাম? এটাকে বলে এসএমই সেকশন, হ্যাঁ, এসএমই বড় হাতের সব, ঠিক আছে? এসএমই, ঠিক আছে? এসএমই যেহেতু বড় হাতের অক্ষর, এর প্রত্যেকটা একটা শব্দ আছে। এসে কি হয়? স্মল। এসে হচ্ছে এম এ কি? মিডিয়াম। স্মল এন্ড মিডিয়াম, ইতে এন্টারপ্রাইজ। বুঝতে পারছেন? এন্টারপ্রাইজ মানে ব্যবসা প্রতিষ্ঠান, এন্টারপ্রাইজ মানে কি? তাহলে স্মল এন্ড মিডিয়াম, ছোট এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের যে লোন, বুঝতে পারছেন? তাহলে ব্যাংকে গেলে আপনি লোনের জন্য যোগাযোগ করবেন কোন সেকশনে? এসএমই সেকশনে। এখন যোগাযোগ করলেন, আমার 2 লাখ টাকা লোন লাগবে, তোমার কি আছে, তোমার কাছে আমি লোন দেবো? জিজ্ঞেস করবে তোমার কি আছে, তাই থেকে আমি তোমাকে লোন দেবো। তোমাকে তো কিছু দেখাতে হবে। এখন আপনি কি দেখাবেন তাকে? আপনি যদি কিছু দেখাতে না পারেন, তাহলে তারা আপনাকে লোন, তাহলে আপনি কি দেখাবেন? এখন আপনাকে দেখাতে হবে যে আপনার ওই প্রতিষ্ঠানে কত টাকার মাল জিনিস আছে, ঠিক আছে? দোকান থেকে শুরু করে, পণ্য সামগ্রী থেকে শুরু করে, ডেকোরেশন থেকে শুরু করে, কত টাকার পণ্য সামগ্রী ওখানে আছে। তারপরে তারা দেখতে যাবে যে আপনার আয় ব্যয়ের হিসাব, এক মাসে আপনার কত টাকা আসে, মানে আয় হয়, কত ব্যয় হয়, আয় বিয়োগ ব্যয় বাদ দিলে কত টাকা লাভ হয়, বুঝতে পারছেন? এটা আপনার খাতা তারা দেখবে। এই জিনিসগুলো দেখে আপনাকে লোন দেবে। এটা কি 1 লাখ দেবে, না 2 লাখ দেবে, না 5 লাখ দেবে, আপনার এই জিনিসগুলো দেখে দেবে। এখন আপনি কোনো একটা দোকান বার করা রাখছেন, ভিতরে কিছু নাই, কোনো আয় টায় নাই, বুঝতে পারছেন? তাহলে কি কেউ আপনাকে লোন দেবে? কারণ ওখানে সে দেখেই বুঝতে পারবে যে আপনার থেকে আমি টাকা দিয়ে সেই টাকা তোলার সম্ভাবনা, তুলে আনার সম্ভাবনা নাই, তাহলে কিন্তু আপনাকে কেউ টাকা দেবে না, দেবে? তাহলে এই ডকুমেন্টস গুলো আপনাকে লাগবে, বুঝতে পারছেন? তাহলে আমরা কি বলতেছিলাম? ব্যবসায় ব্যবস্থাপনা, তাই না? তাহলে আমি এই যে দেখেন, আপনার ব্যবসার খুঁটিনাটি বিষয়, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, আমরা জানি না, জানি? তাহলে আমি হিসাব পরিচালনা করে হবেন আপনি, বুঝতে পারছেন? এখন অনেকে অংশীদারি ব্যবসা করে। অংশীদারি ব্যবসা বুঝি? শেয়ার কয়জনে মিলে? 2 জন, 3 জন, 4 জন, তাই না? মনে করেন আপনি এককভাবে চালাতে পারতেছেন না, আপনার ওই পরিমাণ মূলধন নাই, তাই তো? আপনি আরো 2 জনকে সাথে নিলেন, আপনি হয়তো টাকা বেশি দিচ্ছেন, এখন আপনার টাকা অনুযায়ী আপনি লাভের অংশ পাবেন। আপনি হয়তো যে টাকা লাভ হবে তার 50% লাভ আপনি পাবেন, তাই না? আর একজনের হলো 30%, তাই তো? আর একজনের হলো 20%, হয়ে গেল 100%। এগুলোকে বলে অংশীদারি ব্যবসা, তাই না? এখন আপনি যখন ব্যাংকে ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট করবেন, সমস্ত টাকা তো ওই অ্যাকাউন্টেই যাবে, তাই না? কারো পকেটে কিন্তু যাবে না। এখন ওই টাকা যখন তুলবে, তখন কি আপনার টাকা বেশি দিলে কি আপনার সিগনেচারে উঠবে? 3 জনের সিগনেচারে ওই টাকা উঠবে। তাহলে কি ওখানে কোনো ঝুঁকি আছে? নাই। 2 জনের সিগনেচারে টাকা
কথা বলছেন? তাহলে আপনাকে সঞ্চয় করতে হবে। তাহলে আমি দুই ধরনের অ্যাকাউন্ট বললাম। কি বললাম? একটা হচ্ছে সঞ্চয় অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ব্যবসায়িক বা চলতি অ্যাকাউন্ট। আরো বিভিন্ন ইয়া আছে, আপনার ডিপিএস আছে, মেয়েরা ডিপিএস করেন আপনারা বেশিরভাগ, তাই না? মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করেন, এটা নির্দিষ্ট মেয়াদ শেষে লাভ সহ আপনাকে ওই টাকাটা দেয়, তাই না? 500 টাকা করে করলেন, 1 বছর পরে আপনার জমা হচ্ছে কত? 6,000 টাকা। তাহলে 10 বছর মেয়াদি খুললে কত হবে? 60,000 টাকা। আপনাকে হয়তো 40,000 টাকা সে লাভ দিল, তাহলে কত হলো? 1 লাখ। এই 1 লাখ টাকা আপনি পাচ্ছেন, ঠিক আছে? এইটাকে বলে ডিপিএস। হ্যাঁ, আর ফিক্সড ডিপোজিট দিবেন কেউ? কি বলেন তো? আপনি আপনার নির্দিষ্ট একটা টাকা অ্যামাউন্ট একবারে রেখে দেবেন। আপনার 1 লক্ষ টাকা আছে, এটা ফিক্সড করলেন, আপনাকে হয়তো ব্যাংক বলছে 7 বছর পরে আপনি দ্বিগুণ পাবেন। কত পাবেন? কথার কথা, অনেকে আগে পাইছে, এখন একটু কমে গেছে। তাহলে আপনি 7 বছর পরে 1 লাখ টাকায় 2 লাখ টাকা পাবেন, মানে যে ব্যাংকের যে সার্কুলার, এটাকে বলে ফিক্সড ডিপোজিট, তাই না? তাহলে 4 প্রকার বললাম। আর একটা আছে সঞ্চয়পত্র, এটা সম্পর্কে ধারণা আছে কারো? আছে? না, এটা মনে হয় আপনাদের জানা নেই। সঞ্চয়পত্র কারো আছে? কারো নাই? নামও শোনেন নাই? সঞ্চয় নাম শুনছেন, কিন্তু সঞ্চয়পত্র নাম শোনেন নাই, বুঝছেন? আচ্ছা, সঞ্চয়পত্র হচ্ছে আপনার মনে করেন 1 লক্ষ টাকা আছে, বা 2 লাখ টাকা আছে, বা 5 লাখ টাকা আছে, যাই থাকুক, এটা হচ্ছে পোস্ট অফিস জেলা পর্যায়ের গুলো, হ্যাঁ, বা উপজেলা পর্যায়ে থাকতে পারে, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, এই ব্যাংকগুলো, বাকি ব্যাংকগুলো আছে কিনা আমি জানি না, ঠিক আছে? এখানে গেলে আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন, টাকা হাতে নেওয়া লাগবে না, আপনি চেক নিতে হবে, চেক জমা নেবে ওরা, ঠিক আছে? আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা সঞ্চয়পত্র কিনলেন, এটা 5 বছর বা 10 বছর মেয়াদ হতে পারে, বা পারিবারিক সঞ্চয়পত্র আছে, তারপরে 3 মাস অন্তর আছে, ঠিক আছে? মেয়েদের নামে যদি রাখেন, প্রতি 1 লক্ষ টাকায় আপনি প্রতি মাসে হচ্ছে 946 টাকা করে পাবেন। না, এটা ফিক্স না, এটা ফিক্স না। ফিক্স হচ্ছে আপনি 1 লাখ রাখলেন, নির্দিষ্ট মেয়াদ শেষে একবারে টাকাটা পাচ্ছেন, কিন্তু এটা হচ্ছে আপনাকে মাসে মাসে দেবে। না, এটা হচ্ছে সঞ্চয়পত্র। এটা হচ্ছে, এটা কিন্তু যে ব্যাংক থেকে কিনতেছেন ওই ব্যাংকের ইয়া না, মালিকানা না, এটার মালিকানা হচ্ছে বাংলাদেশ সরকার। আমার কথা বুঝছেন? এটার মালিক কি? ওই ব্যাংক যদি বৈধ হয়ে যায় তাহলেও আপনি এই টাকা থাকবে, এই টাকার মালিক হচ্ছে বাংলাদেশ সরকার। এটা কি কারণে দেয়? অনেক সময়, আচ্ছা, এটা ওই না, এনজিও সঞ্চয়পত্র বিক্রি করে না, এমনি ডিপিএস আছে, ডিপিএস বা ফিক্সড ডিপোজিট আছে। আচ্ছা, তাই তো এখন এটা হচ্ছে সঞ্চয়পত্র। হ্যাঁ, যদি মেয়েদের নামে রাখেন 946, আর ছেলেদের নামে রাখলে কত? 800 কত যেন কম, বুঝতে পারছেন? মেয়েদের বেশি, আর মেয়েরা পাবে হচ্ছে মাসের শেষে, প্রতি মাসে, আর ছেলেদের জন্য যেটা আছে এটা 3 মাস অন্তর পাবে, বুঝতে পারছেন? ওকে, এটাকে বলে সঞ্চয়পত্র। হ্যাঁ, আপনি 1 লাখ রাখতে পারেন, 2 লাখ রাখতে পারেন, 5 লাখ রাখতে পারেন, আপনার মাসিক একটা ফিক্স, ওখান থেকে একটা ইনকাম সোর্স তৈরি হবে। কোনটা? হ্যাঁ, এটা কিভাবে নেবেন? আপনি তো ওখানে টাকা জমা দিচ্ছেন না, দিচ্ছেন চেক জমা, ওরা চেক দিয়ে টাকা তুলে নেবে, ঠিক আছে? আবার ওই টাকা কিন্তু আপনার লাইনে দাঁড়ায় নেওয়া লাগবে না, আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ওখানে থাকবে, প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। আপনার নামে তুললেন নাকি ফলায় রাখলেন ওটা আপনার বিষয়, আপনার অ্যাকাউন্টের টাকা তো আপনারই, তাই না? আচ্ছা, আর একটা আছে, আমি বলছি কিনা, এটাকে বলে প্রাইজ বন্ড, বলছি নাকি? প্রাইজ বন্ডের কথা কেউ শুনছেন? পুরস্কার স্বরূপ, তাহলে কিছু জানেন? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে একেবারে টাকার মতো, বুঝতে পারছেন? আপনি 100 টাকা যদি নিয়ে যান ব্যাংকে, একটা প্রাইজ বন্ড পাবেন, ওখানে টাকার মতোই 100 লেখা থাকে, হ্যাঁ, একটু বড় সাইজের, কথা বুঝছেন? প্রাইজ বন্ড, এটার মূল্য 10 বছর পরে ওই 100 টাকাই থাকবে, 1 টাকা বাড়বেও না, 1 টাকা কমবেও না। তাহলে আপনি 1000 টাকা কয়টা পাবেন? মানে কয়টা পাবেন? একটা হচ্ছে 100 টাকা, 10টা পাবেন। 5000 টাকায় 50টা। এখন লাভ কি? বছরে 4 বার দেওয়া হবে, বুঝতে পারছেন? কোয়া সিরিজ থেকে শুরু করে অনেকগুলো সিরিজ আছে, প্রত্যেকটা সিরিজের জন্য 2 থেকে 300 পুরস্কার, বুঝতে পারছেন?
প্রথম পুরস্কার 6 লক্ষ টাকা। কত? 6 লক্ষ। দ্বিতীয় পুরস্কার 3.5 লক্ষ টাকা। এরকম প্রচুর পরিমাণে পুরস্কার আছে। প্রত্যেকটা সিরিজের জন্য প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, সব পুরস্কার আছে। ক্লিয়ার? তাহলে জানুয়ারি মাসে একবার হয়, মার্চ এপ্রিল মে মাসে একবার হয়, ঠিক আছে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল মাসে সরি, এপ্রিল মাসে একবার হয়, মে জুন জুলাইতে একবার হয়, হ্যাঁ, আবার জানুয়ারিতে হয়। ক্লিয়ার? এই 3 মাস অন্তর অন্তর হয় এই পুরস্কার আপনি নিতে পারবেন। আবার প্রয়োজন